ভাই রে ভাই, মরুভূমির বুকে এক টুকরো স্বর্গ। ভালোবাসো? ভালোবাসি। কাকে ভালোবাসো? আমি তোমাকে খুব ভালোবাসি। আরাবল্লী পর্বতের একেবারে পাদদেশে এই লেকটা রয়েছে। এই লেক পাড়েই রয়েছে এই প্যালেস। এই হচ্ছে উদয়পুর শহর। একে আবার রোমান্টিক শহরও কেউ কেউ বলে থাকেন। অসাধারণ কিন্তু এই জায়গাটা। ক্যামেল সাফারি এটাও কিন্তু এখান থেকে করতে পারেন। হচ্ছে মহারানা প্রতাপ, এক চোখ এরকম কানা ছিল সম্ভবত। এই মহারাজ কিন্তু এখনো জীবিত আছেন। হতেম যদি মহারাজা, পাশে পেতাম অনেক মহারানী। আরে মনটাকে ভালো করুন, নিজের স্ত্রীকে মহারানী ভাবুন। উদয়পুর এক রোমান্টিক শহর, একসময় যা মেবারের রাজধানী ছিল। চারিদিক আরাবল্লী পর্বতে ঘিরে থাকা এই শহরের ইতিহাস, সংস্কৃতি, মনোরম স্থান, রাজকীয় প্রাসাদ ও বাগান, সেই সঙ্গে প্রচুর লেকের অবস্থান। আবার অনেকে ভেনিসও বলে থাকেন, কারণ এত লেক রয়েছে না এখানে। এসব কারণে সারা বছরই পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে। রাজস্থান ভ্রমণে গতদিন আমরা চিতোরগড় ফোর্ট দেখে উদয়পুর হোটেলে পৌঁছাই। আজ উদয়পুর ঘুরব। গুড মর্নিং ফ্রম উদয়পুর। এই আমার উপরে আমাদের হোটেল অ্যান্ড রেস্ট্রো। আজকে হচ্ছে 7ই অক্টোবর, আর এখন সময় হচ্ছে সকাল 8:45। ব্রেকফাস্ট করে তারপরে উদয়পুরে যা যা কিছু আছে সব কিছু ঘুরে দেখাবো। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে নান আছে 2টো, চানা মশলা আছে, সুজির মিষ্টি, ডিম। এখনো অবধি প্রত্যেক দিনই প্রায় ব্রেকফাস্টে মেনু চেঞ্জ হয়েছে। তো আমরা পুরোপুরি রেডি। পেছনে আমাদের গ্রুপ বেশ ভালো, অনেক গ্রুপে রয়েছে 50 জনের উপরে। আজকের উদয়পুর 1559 সালে মহারানা দ্বিতীয় উদয় সিং প্রতিষ্ঠা করেছিলেন। শহরের নানান প্রান্তে রাজপুত নানান স্থাপত্য চোখে পড়ার মতো। 1567 সালে আকবর যখন চিতোর অবরোধ করেছিলেন, তখনই চিতোর থেকে রাজধানী উদয়পুরে ট্রান্সফার করা হয়। আমরা এখন উদয়পুরের সবচেয়ে বড় লেক ফতেসাগর ঘুরে দেখব, সেই সঙ্গে বোটিংও করব। অপরূপ দৃশ্য কিন্তু এখান থেকে দূরে মনসুন ভবন দেখা যাচ্ছে। আমার বাঁদিকে এটা হচ্ছে ফতেসাগর। এইরকম প্রচুর লেক রয়েছে এই উদয়পুরে। একদিকে আরাবল্লী পর্বত, অন্যদিকে ফতেসাগর, তার চারিদিকে বাঁধানো রাস্তা। দৃশ্যপট প্রায় মিলে যাচ্ছে কাশ্মীরের ডাল লেকের সঙ্গে। এটি 1680-র দশকে নির্মিত একটি কৃত্রিম হ্রদ, যা মেবারের মহারানা ফতে সিংয়ের নামে নামকরণ করা হয়েছিল। ভাই রে ভাই, মরুভূমির বুকে এই রকম সৌন্দর্য লুকিয়ে আছে এটা কল্পনা করতে পারিনি। এটা হচ্ছে ফতেসাগর। দূরে পাহাড়, উপরে মনসুন প্যালেস, মানে অসাধারণ দৃশ্য। এইখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে এখান থেকে সব বোটিংয়ে যায়, বিক্রি করছে। हाँ इसको लगाओ एक है ना। अरे तो मेरा फेमस करो ना, इसको हटाओ ना, ये दिखाओ इधर। ফতেসাগর ভালোবাসি আমি, তোকে খুব ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসি। কাকে ভালোবাসো? আমি তোমাকে খুব ভালোবাসি। ও, আমাকে নেই, চশমাকে ভালোবাসি। ফতেসাগর সব বোটিং করে যাবে, সম্ভবত ওই প্যালেস অবধি নিয়ে যাওয়া হবে, ওইখান থেকে ঘুরিয়ে আবার আনা হবে। প্রকৃতিতে যে কত কিছু লুকিয়ে আছে এখানে না এলে বোঝাই যেত না। উদয়পুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। ফতেসাগর এখানে টিকিট কাউন্টার আছে। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা আচ্ছা। এখান থেকে টিকিট নিলাম 177 টাকা করে একজনের। कितना समय की है ये बोटिंग? 15 मिनट लगते हैं। 15 मिनट घूमने में 5 मिनट। তা উঠে পড়ছি। এবার রাজকীয় বোটিং হবে ফতেসাগরের উপরে। অসাধারণ কিন্তু এই জায়গাটা। সামনেই এই যে পুরোটা হচ্ছে ফতেসাগর, নীল জল। হা হা হা, কি আনন্দ এখানে। হ্যাঁ, দো লাইফ জ্যাকেট बिल्कुल ये लीजिए। এখন এই লাইফ জ্যাকেটও পরতে হবে, সেফটি জরুরি। চলো, সবাই উঠে গেছে মধ্যে। ভ্যা ভ্যা করে আওয়াজ হবে তো। नहीं समझ रहे बात। क्यों? সব উঠে, হ্যাঁ হ্যাঁ মানে কি বলতে হবে তো। সবাই উঠে পড়েছে। এবার বোটিং হবে 177 টাকা, মাত্র 15 মিনিট।
ফতেসাগরের উপরে এবারে আমাদের জার্নি শুরু। স্বচ্ছ টলটলে জল একেবারে। উদয়পুরে মোট 5টি লেক রয়েছে, তার মধ্যে সবথেকে বড় এটা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পিচোলা লেক, যা আমরা পরে দেখব। বোটিং মূলত ফতেসাগর এবং পিচোলা লেকেই করা হয়, কিন্তু পিচোলা লেকে খরচ অনেক বেশি, তাই বোটিং আমরা এখানেই করে নিচ্ছি। নেহেরু গার্ডেন এটা ফতেসাগরের একেবারে মাঝে এর অবস্থান, চারিদিকে আরাবল্লী পর্বত ঘিরে রেখেছে। ফতেসাগর একটি মিষ্টি জলের কৃত্রিম হ্রদ, এর মধ্যে 3টি দ্বীপ রয়েছে। সবচেয়ে বড় এই নেহেরু পার্ক, এখানে যাওয়া যায়, তবে ভাড়া একটু বেশি পড়ে। হ্রদের নীল জল ও সবুজ পাহাড়ের পটভূমি উদয়পুরকে দ্বিতীয় কাশ্মীরের সঙ্গে তুলনা করা হয়, তবে 2টি পার্থক্য রয়েছে। প্রথমত, ডাল লেকের জল নোংরা, দ্বিতীয়ত সেখানে শিকারা রাইড হয়, এখানে এগুলো নেই। যাই হোক, হ্রদের নামকরণ ফতে সিংয়ের নাম অনুসারে হলেও হ্রদটি 1687 সালে মহারানা জয় সিং প্রথম নির্মাণ করেছিলেন। আর এখানে এসে আপনারা এরকম ঘোড়ায় চড়তে পারেন, এই যে ঘোড়ার গাড়ি রয়েছে, ঘোড়ার গাড়িতেও চড়তে পারেন। আর অবশ্যই রাজস্থানের বিখ্যাত উট ক্যামেল সাফারি, এটাও কিন্তু এখান থেকে করতে পারেন। ওরে বাপরে, ডাকছে কেমন দেখুন, এইভাবে বসছে দেখুন, এই হচ্ছে বসলো। তো হয়ে গেল এখন ফতেসাগর ঘোরা আমাদের। এরপর আমরা অন্য কোথাও যাব, দেখা যাক কোথায় নিয়ে যায়। অন্য কোথাও যেতে যেতে বলে রাখি, আমি এবার ঘুরছি একটা ভ্রমণ এজেন্সির সঙ্গে, বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী। আমার অভিজ্ঞতা মোটামুটি বেশ ভালো, আপনারা চাইলে ওনাদের সঙ্গে ঘুরতে পারেন। আরে এই ক্যা সিন হ্যাঁ, ফতেপুর থেকে এইখান থেকে কিন্তু জলও ছাড়ে দেখছি। বাস এখানে দাঁড়ালো, এই ওয়াক্স মিউজিয়াম রয়েছে, এইটা এবার দেখতে যাব আমরা। কম্বো 300 টাকা, আর নানান কিছুতে ভাগ আছে, সেটা আমাদের 100 টাকায় করছে। সবাই একসঙ্গে যাচ্ছে অনেকে, এই জন্য। তো এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে আছি এই ওয়াক্স মিউজিয়ামে। এ হচ্ছে পদ্মাবতী, এ হচ্ছে মহারানা প্রতাপ সিং। রাইট হ্যান্ড ভূত বাংলা। ওয়াক্স মিউজিয়াম দেখলাম, আহামরি বিশেষ কিছু নেই। এবার আমরা যাচ্ছি সহেলিও কি বাড়ি। বেশ সুন্দর বাগান করা, এর মধ্যে যেতে হলে 30 টাকা করে টিকিট লাগবে। এই এখানে রয়েছে সহেলিয়ন কি বাড়ি। ধস্য, বাহ 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 বাহ। মহারানী তার যৌতুক হিসাবে 48 জন বান্ধবীদের পেয়েছিল, যারা ওই মহারানীর সেবা করতেন, এবং ওই 48 জনের জন্য এই বাগানটি তৈরি করা হয়েছিল। 1710 সালে মহারানা সংগ্রাম সিং এটা তৈরি করেছিলেন। এবার এদিকে একটু দেখে আসি কি আছে, কি বাগান তৈরি করা হয়েছিল ওদের এন্টারটেনমেন্টের জন্য। ওহ, এই জায়গাটা তো খুবই সুন্দর দেখছি। সামনে এটা হচ্ছে পদ্মপুকুর। বাগানের ভেতরে এখানে আমি দেখছি ফোয়ারা আছে বেশ। ও, জল বেরোচ্ছে কিন্তু নানান জায়গা থেকে, মানে এত সুন্দর করে করে রাখা না এই বাগান বাড়িটা, যে এখানে আসলে আপনারও ভালো লাগবে। সকালে এই হাফ বেলা ঘোরার পর এখন আমাদের নিয়ে যাচ্ছে আমাদের হোটেলে, কারণ দুপুরের খাবার খাইয়ে তারপর আবার ঘোরাবে। তো বাস থেকে আমরা আবার চলে এলাম আমাদের হোটেলে, এখন দুপুরের খাবার খাবো। আজ আমাদের দুপুরের মেনু এই ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা সবজি, বড় পমফ্রেট মাছ, এর সঙ্গে চাটনি পাঁপড়, এগুলো তো আছেই। বেশ সুন্দর খেতে, বেড়াতে এসে তাও পমফ্রেট মাছ, এটাই ভালো লাগছে। এই আমাদের বাস এখানে নামিয়ে দিল, এখান থেকে আবার আমরা অটো করে তারপর সিটি প্যালেসে যেতে হবে। শহরের মধ্যে বাসের এন্ট্রি সব জায়গায় নেই, তাই কিছু কিছু জায়গায় এরকম অটো করেও যেতে হয়। সিটি প্যালেস এখান থেকে বেশি দূরে নয়, আমাদের ভাড়া পড়েছিল 20 টাকা পার হেড।
অটোতে অল্প সময় ছিল, নেমে গেলাম। এই প্রাসাদটা কিন্তু রাজস্থানের সব থেকে বড়। এখন সব টিকিট কাটতে হবে। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, পার হেড 450 টাকা করে নিয়েছে। সিনিয়র সিটিজেন কিংবা স্টুডেন্ট বা বাচ্চা হলে তাদের আই কার্ড থাকলে তাদের জন্য 200 টাকা। এই হচ্ছে সিটি প্যালেস। বাপরে, ফার্স্ট ভিউ, বিরাট কারুকার্যময়। আর রাজস্থান ট্যুর আমাদের এত ভালো করে করাচ্ছে যে তার সঙ্গে একটু পরিচয় করে দিই। শুভজিৎ ভাই রয়েছে। তা বলো, অন্যদের তুলনায় তোমার এখানে আসার সুবিধা কি আছে বলে তোমার মনে হয়? না, মানুষ সুবিধা পাবে তো আসলে বুঝতে পারবে। হোটেল ক্যাটাগরি, খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং ট্রান্সপোর্ট সবটাই। আমি যতক্ষণ আছি আমার অন্তত ভালো লেগেছে। অফিসটা কোথায় তোমাদের? আমার অফিস ডানকুনি, হুগলি। বিরাট প্যালেস কিন্তু এটা, বিরাট প্যালেস। এইবার একেবারে সামনে আমরা যে লেকটা দেখছি এটাই হচ্ছে এই উদয়পুরের অন্যতম একটা বিখ্যাত লেক। এটার নাম হচ্ছে পিচোলা লেক। এইদিকে বিরাট প্যালেস আর তার এদিকে এই লেক। পিচোলা লেকটিও একটি কৃত্রিম হ্রদ। মনে করা হয় 1362 সালে একজন বাঞ্জারা এটি আবিষ্কার করেছিলেন এবং রাজপুত রাজারা তা সংস্কার করে বড় করে তুলেছিলেন। পরবর্তীতে মহারানা উদয় সিং সবুজ পাহাড়ের পটভূমিতে অবস্থিত এই হ্রদের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে হ্রদের তীরে উদয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য বেশ ভালো। আমরাও প্রায় শেষ বিকেলে এসে উপস্থিত হয়েছি এই লেক পাড়ে। আরাবল্লী পর্বতের একেবারে পাদদেশে এই লেকটা রয়েছে। লেকের ওই পাড়টা কিন্তু পুরোপুরি ন্যাচারাল। মূলত দুটো দ্বীপ বলেছিলাম, একটা এইদিকে আছে আর একটা এইদিকে। এইটা হচ্ছে জগ নিবাস আর এটা হচ্ছে জগ মন্দির। অর্থাৎ এখানে মন্দির আছে, বোটে করে যাওয়া যায় কিন্তু ওখানে, আর এখানেও বোটে করে যাওয়া যায়, কিন্তু এইটা মূলত এখন একটা হোটেলে পরিণত হয়েছে। আর এই লেক পাড়েই রয়েছে এই প্যালেস, রাজস্থানের সব থেকে বড়, জাঁকজমকপূর্ণ, কারুকার্যময়, বিরাট উঁচু এবং বড়। এই প্যালেসের কাজ শুরু হয় 1553 সালে, নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে 400 বছর ধরে বিভিন্ন বংশধর এই প্যালেস সম্প্রসারিত করেছেন। ও क्या है? ताज लेक पैलेस है ना, ताज होटल ही है। তাজ প্যালেস, এটা হচ্ছে জগ মন্দির। দুটোই একেবারে লেকের ভেতরে। 1537 সাল মহারানা উদয় সিং চিতোরের ক্ষমতায় বসেন। ততক্ষণে মুঘলদের সাথে যুদ্ধে দুর্গের নিয়ন্ত্রণ প্রায় হারানোর পথে উদয় সিং বুঝলেন রাজধানী এবার সরাতেই হবে। সেই অনুযায়ী আরাবল্লী পর্বত ঘেরা পিচোলা লেক পাড়ে রাজধানী তিনি সরিয়ে নিলেন উদয়পুরে। 1572 সালে তার মৃত্যুর পর পুত্র মহারানা প্রতাপ সিং উদয়পুরের ক্ষমতা গ্রহণ করেন। অনেক চেষ্টা করেও আকবরের সাথে হলদিঘাটের যুদ্ধে তার পরাজয় এবং মৃত্যু ঘটে। এরপর অমর সিং, ভীম সিং এবং 2024 সালে মহেন্দ্র সিংয়ের মৃত্যুর পর তার পুত্র বর্তমানে বিশ্বরাজ সিং এখনও এখানে বসবাস করেন। এরকম এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। এটা করেও ঘুরে দেখতে পারেন। চলো ভেতরে যাই। এবার প্যালেসের মধ্যে প্রবেশ করছি। কি বিশাল বিপুল ভেতরটা, সাধারণ মানুষের মনে হয় প্রবেশ নেই এদিকটায়। বাহ, প্যালেসটা দেখুন একবার, বিরাট বড়। কিন্তু এইখানে রয়েছে একটা বিরাট বড় হাতির মূর্তি। এইটা একটা রেস্টুরেন্ট, এইখানে সময় কাটানোর জন্য রয়েছে। डेली बजता है ये शाम को इवनिंग में। अभी बजेगा? अभी बजेगा, अभी और वापस धुन डिसाइड कर रहा है कौन सा गाना बजेगा, क्या है, अब वापस बजेंगे। डेली बजता है। এটা প্রতিদিনই বাজে। गार्डन तो सर ट्रस्ट ने डेवलप किया है 1992, और इधर की जो सामने की रो आप देख रहे हैं वो सेंटर में ओपन पिलर दिख रहे हैं आपको, ऐसा ओपन था। अस्तबल घोड़े बांधने की जगह होती थी।
এই সব যাচ্ছে দেখো। এরপর ধীরে ধীরে প্যালেসের ভেতরে প্রবেশ করি। জানি না কতটা দেখাতে পারবো এত বড় প্রাসাদের। চলতে থাকলাম মিউজিয়ামের দিকে। প্রথমেই চোখে পড়ল দেওয়ালে বিভিন্ন রাজপুত রাজাদের ছবি সহ নানান বিবরণ। इधर क्या है भैया इधर? ये तलवार बंदूक मैंने बोला था ना अभी आपको। এই যে এইগুলো হচ্ছে লোহা দিয়ে তৈরি, লোহার জালি দিয়ে। এই ঘোড়াটা নাকি রানা প্রতাপের ঘোড়া, আর এই হচ্ছে মহারানা প্রতাপ। ঢাল, তীর, লোহার জালি দিয়ে তৈরি পোশাক। গুলি করলেও ঢুকবে না, তলোয়ার মারলে কাটবে না আর কি। এইখানে বিভিন্ন মহারানার এই যে ব্যবহৃত নানান রকম তলোয়ার রয়েছে। এই যে এই মহারাজ যেগুলো ব্যবহার করতেন সেইগুলো। এই পোশাক পরে আগে যুদ্ধে নামতো সব। আপরে এইগুলো তো বিরাট ছুরি এক একটা দেখছে, তলোয়ারও আছে। এই দেখুন পরবর্তীতে যে মহারাজরা বা মহারানারা এসেছেন তারা কিন্তু এই বন্দুকের ব্যবহার করেছেন। এই হচ্ছে মহারাজা সংগ্রাম সিং। এক চোখ এরকম কানা ছিল সম্ভবত, হ্যাঁ হাতও কাটা ছিল সংগ্রাম সিংয়ের। আচ্ছা এখানে একটা কামান রয়েছে, ছোট্ট কামান। এই হচ্ছে মহারাজা অরবিন্দ, ইনি কিন্তু 2025-এ মারা গেছেন ইনি। হ্যাঁ, আর এই মহারাজ কিন্তু এখনও জীবিত আছেন। নাম হচ্ছে ডক্টর কি লক্সারাজ সিং মেওয়ার। ইনি এখনও কিন্তু জীবিত রয়েছেন। এবার আমরা ভিতরে ঢুকলাম। এখানে গণেশজির মূর্তি রয়েছে। এটা নাকি 400 বছর পুরনো মূর্তি, কল্পনা করুন। উপরের দিকে উঠি আরো। বিরাট মহলের মিউজিয়ামের নানান জায়গা আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা আগে এই দিকে প্রবেশ করতে বলছে। মহারানা প্রতাপ। ভাই এইগুলো সব কক্ষ আগেকার, পুরো নিচে কিন্তু সাদা মার্বেল পাথর, সাদা মার্বেল। বিভিন্ন কক্ষ মনে হচ্ছে এখানে, যুদ্ধক্ষেত্র একটা। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে। সিঁড়িগুলো তো হাঁটতে হাঁটতে ক্ষয়ে গেছে, কঠিন পাথর তাও। ব্যাখ্যা ট্যাখ্যা খুব একটা করতে পারছি না। দেখি এইখান থেকে কি দেখা যায়। ও এইদিকে হচ্ছে উদয়পুর শহরটা। পিচোলা লেকটা এইরকম জায়গা থেকে শুরু হয়ে যায়। এত পরে এসো বাগান। এইভাবে পরিষ্কার করে এই দিয়ে, কখনো উপরে কখনো নিচে। কোথায় যাচ্ছি? এমার্জেন্সি এক্সিট। এ হচ্ছে মহারাজা ফতে সিং। এইখানে কাঁচের কাজ রয়েছে। থেকে উদয়পুর শহরটা দেখা যাচ্ছে, দেখুন পরিষ্কার। বাপ রে বাপ। এই নিচে ছিলাম আমরা, এখন এই একেবারে প্রায় উপরে চলে এসেছি। আরাবলী পর্বত। ঘুরতে ঘুরতে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। বাপ রে বাপ, এত কি ঘোরা সম্ভব? সামনেই একটা সেই আমলের বাপ, এই যে কি পাত্র দেখুন, এইগুলো ব্যবহার করা হতো সেই আমলে। ওরে বাপ, বাপ রে বাপ, বিরাট ওজন এক একটা। একটা থেকে আর একটায় ঢুকছি, কোথায় যাচ্ছি কিছুই যাই না। এর মধ্যে আবার এইগুলো কেন রান্না করে খেত নাকি?
লাইফ অফ জেনানা, ফায়ার ব্র্যাকেট, আগুন জ্বালানো হতো আগেতে। বাপরে বাপ। এটা কিন্তু জল গরম করার পাত্র একটা, পোশাকাদি, সাজগোজ দেখুন আগেকার দিনে এইভাবে হতো। এইগুলো আগে খেলতো দেখুন, এই যে এই 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 কোনো রাজা বা রানীর বা রাজকুমারীর শোয়ার জায়গা দেখুন, এরকম মাথা নিচু করে ঢুকতে হবে না। এখন আবার একটা বড় জায়গায় এসে উপস্থিত হয়েছি। ব্যাপার হচ্ছে এখানে একবার যদি আপনি ঢুকে যান, অন্য রোড দিয়ে বেরোতে বেরোতে 1 ঘন্টার উপরে লাগবে। সেই আমলের এই যে শিলা মূর্তি কি যে বানিয়েছিল তখন, এইটাই ভাবুন। বাদ্যযন্ত্রে এসে পড়লাম, প্রচুর বাদ্যযন্ত্র, বাবা কি বাজাতেন তখন। বিরাট বড় প্যালেস, যার জন্য ঘুরতে ঘুরতে আপনার 1.5-2 ঘন্টা লাগবে। একবার ঢুকে গেলে আপনি আর মানে ফিরে যেতে পারবেন না। আর বিভিন্ন গেট নেই যে গেট দিয়ে আপনি ফিরে যাবেন, সুতরাং ওই অন ওয়ে আর কি। একবার ঢুকবেন আবার উল্টো দিক দিয়ে বেরোতে হবে, কিন্তু আপনি হারিয়ে যাবেন না, কারণ ওই একটাই রোড। এখন এসে এইরকম জায়গায় এসে ঘুরতে 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 এলাম, এখানে পেলাম অমর মহল। चांदी का आइटम का है? चांदी का मंडप है पूरा। यहाँ पे शादी हुआ था पहले, शादी हो तो रॉयल फैमिली की शादी हुई थी पहले यहाँ पे। अच्छा। সোনা চাঁদি, এইখানে নাকি আগে রাজা মহারাজাদের বিয়ে হতো। হুইচ কান্ট্রি ইউর ফ্রম? জার্মানি। কালেকশন দেখুন, ঘোড়া সবই কিন্তু সিলভারে তৈরি। এই অবশেষে এই গেটের দেখা পেলাম। বাপ রে বাপ, এখান থেকে ঢুকেছিলাম। মোটামুটি এখানে আসতে আমার 1 ঘন্টার উপরে লেগেছে, তাও আমি খুব দ্রুত হেঁটেছি এবং খুব কম দেখেছি। এখন চারিদিক আলো জ্বলে উঠেছে, খুবই মনোরম এক পরিবেশ কিন্তু তৈরি হয়েছে এখানে। প্যালেসে আলো জ্বলেছে, দেখুন কি সুন্দর লাগছে এখন প্যালেসটা। এটা তো দেখছি আমি একটা বিরাট বড় রেস্টুরেন্ট। যাই হোক, ফোর্ট থেকে এবার আমি বাইরে বেরোচ্ছি। সত্যি এই সিনেরও অপেক্ষায় ছিলাম। অসাধারণ দৃশ্য এখন পিচলা লেকে। ওদিকে আরাবল্লীর নিচে আলো জ্বলতে শুরু করেছে। রাতেও এই জায়গা অপরূপ লাগে। ওই যে ভুল করলে হবে না, এটা কিন্তু শুধু একটা প্যালেসই নয়, এইটা ছিল একটা রাজধানী। এবং এই সিটি প্যালেসেই বিভিন্ন রাজা মহারাজারা থাকতেন, এবং এখান থেকেই কিন্তু রাজ্য পরিচালনা বলুন বা অন্যান্য ক্রিয়াকর্ম কিংবা প্রশাসনিক কাজবাজগুলো কিন্তু এই প্যালেস থেকেই করা হতো। এই জন্য এটা শুধু একটা প্যালেসই নয়, এটা একটা রাজধানী। এইবার রাতে অন্ধকারেই বোটিং পয়েন্টে এলাম, যেখান থেকে বোটিং করা হয়। পিচলা লেকের বোটিং পয়েন্টে এসছি। এখন সন্ধ্যা লেগে গেছে, তো কি আর করা যাবে, আমরা তো আর বোটে উঠতে পারিনি। এটা হচ্ছে বোটিং পয়েন্ট। রাত হয়ে গেছে এখন। বোটিং এই পিচলা লেকে করতে হলে একজনের 800 টাকা পড়বে। যাই হোক, সারাদিন ঘোরাঘুরি করে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়া। পরের দিন রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু ঘুরে দেখাবো।